তো এই বাংলাদেশ ব্যাংকের ভবনে এরকম একটা স্পর্শকাতর গোয়েন্দা সংস্থার অফিস, সার্ভেলেন্স অফিস কেন থাকবে, কেন খুলেছে, এটাই কিন্তু আপনাদের প্রশ্নের উত্তর এসে যায়। প্রজেক্ট হিসেবে থাকতে পারে, কিন্তু তাকে চাকরি দেওয়া হয়। বাংলাদেশে কি ইকোনমিক্স নাই? বিশ্বের বিভিন্ন জায়গায় হাজার হাজার জায়গাতে বাংলাদেশিরা কাজ করছে, ওয়ার্ল্ড ব্যাংকে কাজ করছে, ইউনাইটেড নেশনে কাজ করছে। আমাদেরকে কেন দাদাদেরকে আনতে হয়? হি ইজ দ্য লিডার অফ বাংলাদেশ। বাংলাদেশের ব্যাপারে কোনো সিদ্ধান্ত হাসিনা সরকার নিতে পারবে না। কি জাতীয় সঙ্গীত হবে ঢাকা ইউনিভার্সিটিতে, নাকি শিখদের মিছিল হবে, নাকি আপনার ইস্তেগফার নামাজ হবে, কোনোটাই হাসিনা সরকার দিতে পারে না, সব দেয়। আমাদের নামাজের অনুমতি নিয়ে একটু কথা একটা বলি। গত পরশুদিন বা কালকে, খুব সম্ভব পরশুদিন, একটা টক শোতে, খুব খুব বাংলাদেশের বিখ্যাত টক শোতে, আমি নামটা বলবো না, আমাদের বাংলাদেশের একজন খুব প্রখ্যাত একজন মানে শিক্ষাবিদ সৈয়দ আনোয়ার হোসেন, উনি একটা কথা বলেছেন, আমি হতবাক হয়ে গেছি। উনি ওই নুরুল কবির শাহিনের সাথে ছিলেন। উনি বলেছেন যে এই যে 560টা মডেল মসজিদ শেখ হাসিনা সরকার করেছে, এটা করা ঠিক হয়নি। কারণ এই মসজিদগুলি জঙ্গি রাখা হবে, এর বদলে ভালো একটা ক্যান্সার ইনস্টিটিউট বা ক্যান্সার হসপিটাল করা উচিত ছিল। বাংলাদেশের হাসিনা সরকারের অত্যন্ত ঘনিষ্ঠ এবং থিঙ্ক ট্যাঙ্ক যে লোকগুলি, তারা যখন এইভাবে কথা বলে এবং তাদের চিন্তা চেতনা যখন এরকম হয়, তখন আমরা বুঝে যাই শেখ হাসিনা সরকারের অ্যাকচুয়ালি পলিসিটা কি অ্যাবাউট ইসলাম এন্ড অ্যাবাউট মুসলিম। খুব দুঃখ পেয়েছি আমি এই ব্যাপারে। এবার আসি বাংলাদেশ ব্যাংক। বাংলাদেশ ব্যাংক নিয়ে কিন্তু অনেকদিন ধরে কিন্তু আলোচনা চলছে। এই যে সাংবাদিকরা আজকে আলোচনা মিটিং করেছেন ওনাদের নেতারা বাংলাদেশ ব্যাংকের গভর্নরের সাথে, মুখপাত্রের সাথে, এটা কিন্তু গত 1 মাস ধরেই সাংবাদিকদের ঢুকতে দেওয়া হচ্ছে না। বিভিন্ন বিষয় নিয়ে আবার করা হয়েছে। নিরাপত্তার খাতিরে তাদেরকে বলা হয়েছে যে যার সাথে আলোচনা করবে উনি পাস দিলে ওনার সাথে খালি কথা বলতে পারবে, অন্য কোনো জায়গায় ডেস্কে যেতে পারবে না। এগুলো করেছে। এগুলো কেন করেছে? সঙ্গত কারণে করেছে। এগুলি জিলুর ভাই অনেক কিছু ডিটেল বলেননি, বলতে চেয়েছিলেন, সময় বলতে পারেননি মনে হয়। বাংলাদেশ ব্যাংকের ছাদের উপরে এখন কিন্তু একটা নতুন অফিস হয়েছে। আপনারা কেউ জানেন কিনা জানি না, বাংলাদেশের যে সামরিক গোয়েন্দা সংস্থা আছে ডিজিএফআই এর সার্ভেলেন্স অফিস এন্ড মনিটরিং অফিস কিন্তু বাংলাদেশ ব্যাংকের ভবনের উপরে করা হয়েছে। কেন করা হলো এই ব্যাংকে? এটার উত্তর কিন্তু আপনারা পাবেন না কোথাও। এবং এখানে ডিজিএফআই এর সাথে কিন্তু ওনাদের যে ব্রাদার কনসার্ন, সিস্টার কনসার্ন আছে, ভারতের রিসার্চ এন্ড অ্যানালাইসিস উইং র, তারাও কিন্তু বসেন। কারণ দুইটা বাহিনী এখন একাকার। এটা যখন ফ্রেন্ডলি কান্ট্রি হয় তখন একাকার হয়, তারা একসাথে কাজ করে। তো এই বাংলাদেশ ব্যাংকের ভবনে এরকম একটা স্পর্শকাতর গোয়েন্দা সংস্থার অফিস, সার্ভেলেন্স অফিস কেন থাকবে, কেন খুলেছে, এটাই কিন্তু আপনাদের প্রশ্নের উত্তর এসে যায়। আর আমার জিল্লুর ভাই যে বললেন 48 বিলিয়ন অ্যাকচুয়ালি ছিল, পরে সরকার বলেছে 20 বিলিয়ন, এখন আছে 10 বিলিয়ন, 14 বিলিয়ন। এইটাই হলো একটা প্রধান কারণ এই যে সাংবাদিকদের ঢুকতে না দেওয়া। কারণ সাংবাদিকদের মধ্যে কিছু কিছু সাংবাদিক এখনো বিবেকের তাড়নায় তাড়িত হন। তারা নিউজগুলি বিভিন্ন সোর্স থেকে পেয়ে প্রকাশ করে দেন। এটা যেন প্রকাশ করতে না পারে, 9-6 না হয়, একটা যেটা বলবে সরকার ওটাই যেন হয়। আপনি খেয়াল করে দেখেন, আমাদের বাংলাদেশ ব্যাংকের ডেপুটি গভর্নর যারা আছেন 5 জন, তার মধ্যে 3 জন কিন্তু ভারতীয় বংশোদ্ভূত, নট ভারতীয় বাংলাদেশি, হিন্দু, ভারতীয়। শুভঙ্কর শাহর নাম আপনারা সবাই জানেন, উনি দীর্ঘদিন বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র ছিল। উনি কিন্তু ভারতের নাগরিক, বাংলাদেশের নাগরিক না। ওনাকে ডেপুটেশনে স্পেশালি কোন দেশের, বিশ্বের কোন দেশে আমি শুনিনি সেন্ট্রাল রিজার্ভ ব্যাংকে কোন বিদেশিকে আপনার সেন্ট্রাল পোস্টে দেওয়া হয়। অ্যাডভাইজার হিসেবে থাকতে পারে, আপনার কোনো একটা প্রজেক্ট হিসেবে থাকতে পারে, কিন্তু তাকে চাকরি দেওয়া হয়। বাংলাদেশে কি ইকোনমিক্স নাই? বিশ্বের বিভিন্ন জায়গায় হাজার হাজার জায়গাতে বাংলাদেশিরা কাজ করছে, ওয়ার্ল্ড ব্যাংকে কাজ করছে, ইউনাইটেড নেশনে কাজ করছে। আমাদেরকে কেন দাদাদেরকে আনতে হয়? এখানেই তো আসল কারণ এই লুকাচুরি। এই যে আজকে যে এস আলমের নামে, পরিবারের নামে 8টা ব্যাংক আপনি দিয়ে দিলেন, ইসলামী ব্যাংকে 1 টাকার বিনিময়ে দিয়ে দিলেন, এবং 8টা ব্যাংকের তারা মালিক। এটা তো বাংলাদেশ ব্যাংকের আইন অনুযায়ী সম্পূর্ণ পরিপন্থী। একটা পরিবারে একটা সদস্য 2টা কোনো ব্যাংকের ডাইরেক্টর হতে পারবে না। তারা স্বনামে বেনামে চাকর বাকর দারোয়ান ড্রাইভার এমন কিছু লোক নয়। আমি সালাম পরিবারের সাথে অত্যন্ত ঘনিষ্ঠ, মানে চিনতাম তাদেরকে, তারা আমরা একই পাড়া, একই 4টা ভাষা পড়ে তাদের বাসা। ছোটবেলা থেকে তাদেরকে আমরা চিনি, 14 গোষ্ঠী চিনি, তাদেরকে আমরা জানি। তাদের কোনো এমন কোনো লোক নাই হাসিনা আপা, বাসার কাজের লোক, দারোয়ান ড্রাইভার, তাদেরকে পর্যন্ত ডাইরেক্টর দেখানো হয়েছে, দেখানোর জন্য যেগুলো আমাদের লোক। তো একটা পরিবারের কাছে 8টা ব্যাংক, আপনার ওই যে কোনো সময় তারা 40,000 50,000 কোটি টাকা উঠাতে পারে। সালমান রহমান দরবেশ খ্যাত, উনি যে কোনো সময় যে কোনো জনতা ব্যাংকের থেকে যে কোনো অ্যামাউন্টের টাকা উঠাতে পারেন। এগুলো তো বাংলাদেশ ব্যাংক রেগুলেট করে।
এগুলি সাংবাদিকরা বের করে ফেললে তখন একটা সুবিধা, বেকায়দায় পড়ে যায়। আর আমাদের যে উনি বললেন আমার ভাই দিল্লুর ভাই যে অর্থনৈতিক কারণে হবে না, অর্থনৈতিক কোন সমস্যা শেখ হাসিনা সরকারের নাই তো, আমাদের জনগণের আছে সমস্যা। যতক্ষণ পর্যন্ত আমরা বিদেশে যারা আছি তারা টাকা পাঠাবো আমাদের পরিবারকে, এবং যতক্ষণ পর্যন্ত গার্মেন্টস ইন্ডাস্ট্রি থেকে টাকা আসবে শেখ হাসিনা সরকার কোনো অসুবিধা নাই, কারণ সবগুলো টাকারই তার। সে তো কেন টাকাটা তার অন্য মানুষের না, টাকা সব ব্যাংকের থেকে হাজার হাজার কোটি টাকা লোন বা সরকার নিচ্ছে, হাজার হাজার কোটি টাকা লোন নিচ্ছে, সব লোন। কোনো কিছু এই টাকা কি সরকার কোনোদিন ফেরত দেবে? সরকার কি কোনোদিন ফেরত দেয়? সরকারকে কেউ বাধ্য করতে পারে না। উনি বলেছেন আমরা ব্যর্থ, আপনার দৃষ্টিতে আমরা ব্যর্থ। 30, 40, 50 বছর ধরে ডিক্টেটররা থাকে, বিরোধী দলরা ব্যর্থ থাকে, কিন্তু একটা পর্যায়ে যে সবকিছু শেষ আছে, হাসিনা সরকারেরও শেষ হবে, কিন্তু শেষ হলে কাজ হবে না। হাসিনার হাতে এখন কোনো ক্ষমতা নাই। আমি আপনাকে চ্যালেঞ্জ দিয়ে বলে দিচ্ছি, বাংলাদেশ চালায় এখন ভাইসরয় বা গভর্নর জেনারেল, যেটাই বলেন, প্রণয় কুমার ভার্মা। হি ইজ দ্য লিডার অফ বাংলাদেশ। বাংলাদেশের ব্যাপারে কোনো সিদ্ধান্ত হাসিনা সরকার নিতে পারবে না। কি জাতীয় সঙ্গীত হবে ঢাকা ইউনিভার্সিটিতে, নাকি শিখদের মিছিল হবে, নাকি আপনার ইস্তেগফার নামাজ হবে, কোনোটাই হাসিনা সরকার দিতে পারে না, সব র দেয়। এবং তাদের লিডারকে বাংলাদেশের যে নিযুক্ত যে ভারতীয় রাষ্ট্রদূত, সে, যেখানে আমরা বিভিন্ন দেশে দেখেছি যে ফ্রেন্ডলি গভর্নমেন্ট যখন থাকে, পাপেট গভর্নমেন্ট যখন থাকে, তার অ্যাম্বাসেডার তখন লিডার হয়ে যায় আনঅফিসিয়ালি, বাট হি ইজ দ্য লিডার। তো শেখ হাসিনা সরকারকে গালাগালি করে লাভ নাই, ওনারা এখান থেকে নামতেও পারবেন না, যেতেও পারবেন না, ভারত তাদেরকে নামতে দেবে না। এখন আগে বলতাম লোক নামতে দিবে না, এখন ভারত নামতে দিবে না, কারণ ভারতের 7 সিস্টার্স কানেক্টিভিটি, তাদের 7 সিস্টার্স এর স্ট্যাবিলিটি রাখার জন্য বাংলাদেশকে ভারতের খুব দরকার। সে যেভাবে হোক, কুকিচিনকে দিয়ে হোক, ওইকে দিয়ে হোক, শান্তি বাহিনীকে দিয়ে হোক, আমাদেরকে অশান্ত করে তারা রাখবে। আমাদের দেশে এক দেশে 2 রকমের, 3 রকমের, 4 রকমের আইন পৃথিবীর ইতিহাসে নাই। শান্তি চুক্তি যেটা করেছে, অশান্তি চুক্তি শেখ হাসিনা সরকার। যে কোনো লোক পার্বত্য চট্টগ্রামের অমুক মারমা, অমুক চাকমা, তারা নাটোর, সিরাজগঞ্জ, পাবনা, যে কোনো জায়গায় বাড়িঘর করতে পারবে, কিন্তু হারুন ভাই যে পার্বত্য চট্টগ্রামে জায়গা কিনতে পারবে না, প্রফেসর কলিমুল্লাহ যে রাঙ্গামাটিতে বাড়ি করতে পারবে না। এটা কি কোনো দেশে আইন হয়? পৃথিবীর কোন দেশে আইন আছে? পূর্ব তিমুর স্বাধীন হয়েছে, সে ইতিহাস আমি পড়েছি, সেখানেও সেই আইন ছিল না, ইন্দোনেশিয়ানদেরকে বাধা দেওয়া হয়নি এখানে যাওয়া। কিন্তু বাংলাদেশে এই আইন, শান্তি চুক্তি, এটার জন্য নাকি উনি নোবেল প্রাইজ পাবেন বলেছেন। এই ধরনের একটা একটা বাজে চুক্তি, অসাম্য চুক্তি, যেখানে বাংলাদেশ সেনাবাহিনী যেতে পারবে না, ক্যাম্প করতে পারবে না, লেখা থাকে ভারতের স্বার্থে, সেটা আমার শান্তি চুক্তি হিসেবে মেনে নেই। এই সরকার এভাবে ক্ষমতায় থাকবে। আমি দুঃখের সাথে বলতে চাই যে আমাদের যে 57 জন অফিসার যে চাকরি ছেড়ে দিয়েছেন বলেছেন, এটাকে পরিপূর্ণ তদন্ত করা উচিত। আমাদের যারা সাংবাদিক ভাইদের এখনো বিবেক জাগ্রত আছে, এই 57 অফিসারকে চাকরিচ্যুতি করা হয়েছে, তাদেরকে বের করে দেওয়া হয়েছে, তাদের থেকে মুচলেখা নেওয়া হয়েছে যে আপনারা যেগুলি দেখেছেন, জানেন, সেগুলি নিয়ে কথা বললে আপনারা থাকবেন না। এবং সামরিক গোয়েন্দা সংস্থা এর মধ্যে জড়িত, তারা উপর তলায় বসে আছে, এদেরকে এখান থেকে দিয়ে বিভিন্ন জায়গায় দিয়ে দেওয়া হয়েছে, নিউজ বেরিয়ে এসছে, তারা পদত্যাগ করেছেন। কোন দুঃখে একটা মানুষ 60 বছর, 55 বছর বয়সে বাংলাদেশ ব্যাংকের চাকরি থেকে আপনার পদত্যাগ করে আপনার বিভিন্ন জায়গায় যে অফিসে কাজ করবে? সম্ভব এটা কোনোদিনও? এটা কোনোদিন সম্ভব না। তাদেরকে চাকরিচ্যুত করা হয়েছে এবং তারা মুখ বন্ধ করার জন্য তাদেরকে ভয় দেখানো হয়েছে। এটি হলো আসল কথা, এবং বেরিয়ে আসবে, এগুলি সব বেরিয়ে আসবে। আমি শেষ কথা বলতে চাই যে আমরা যদি আমাদের বাংলাদেশকে, দেশকে ভালোবাসি, সত্যি সত্যি যে কোনো দল আপনি করেন, কোনো অসুবিধা নাই, বা দেশকে যদি ভালোবাসেন, দেশের উপর যে আজকে যে আঘাত, আমাদের দেশে যে ভারতের যে আধিপত্য, এটাকে আপনার বন্ধ করতে হবে। ভারত নিজে যেখানে চায়নার থেকে $100 বিলিয়ন পণ্য ইম্পোর্ট করে, কালকে দেখলাম মোদির ইয়েতে বিরোধী দলরা বলছে যে মোদি তো চায়নার থেকে ইম্পোর্ট না করতে চলতেই পারবে না, আমরা কেন সেই ভারতের পণ্যের উপর নির্ভরশীল হবো? আমরা দেশের পণ্যের উপর নির্ভরশীল কেন হই না? কেন আমরা দেশের পণ্য কিনি না? আজকে আমাদের মধ্যে জাতীয়তাবোধ আসতে হবে। এইটা না আসলে পরে, আর ভাই যেটা বললেন যে ডিএনএ, ঘটনা সত্যি, সত্যি সত্যি আমাদের খুব লজ্জা লাগে। আমি লাস্ট একটা কথা বলে দিই, এটা শেষ করে দিব, আমার কথা বেশি নাই। নবাব সিরাজউদ্দৌলাকে যখন সেই পলাশির যুদ্ধের পরাজয়ের পর, সেই মক যুদ্ধ, যেখানে নবাবের সৈন্যরা গুলি চালায়নি, বেইমানি করেছে মির্জাফর, তাকে যখন টেনে হিচড়ে কলকাতার রাস্তা দিয়ে, ভগবানগোলার রাস্তা দিয়ে নিয়ে যাচ্ছিল লর্ড ক্লাইভের সৈন্যরা, সেখানে দুপাশে হাজার হাজার বাংলাদেশি, বাঙালি তারা দাঁড়িয়ে দেখছিল, দৃশ্য দেখছিল। এটা লর্ড ক্লাইভের আত্মজীবনীর থেকে বলছি, আপনারা সেই পড়ে দেখবেন, লর্ড ক্লাইভ যেটা লিখেছেন তার মৃত্যুর আগে। সেখানে যে তখন যদি বিন্দু মাত্র প্রতিবাদ সেখানে হতো,
লর্ড ক্লাইভের বাহিনী সেখান থেকে পালিয়ে বাঁচতে পারতো না। বাধা দিত খালি, যদি বাধা দিত, কোথায় যাচ্ছ, কেন আমাদের নবাবকে নিচ্ছ, কিন্তু কেউ সেটা দেয়নি, তারা হাততালি দিয়েছে, খুব মজা পেয়েছে। এই হলো আমাদের জাতীয় চরিত্র আপা। আমরা যেটা দেখি খুব মজা পাই, এতে যে আমারও যে ক্ষতি হচ্ছে, আমার যে স্বাধীনতা সার্বভৌমত্ব চলে গেল, এটা কিন্তু আমরা কোনোদিন মনে করি না। আজকে বাংলাদেশ কিন্তু, আমরা কিন্তু তাদেরই বংশধর, তাদেরই রক্ত আমরা বহন করি, ডিএনএ বহন করি। তাই আসেন প্লিজ, লেটস স্ট্যান্ড আপ ফর আওয়ার রাইট। যে দল থাকুক ক্ষমতায় কোনো ব্যাপার না, আমাদের বাংলাদেশের স্বার্থ যেন রক্ষিত হয়, আমরা যেন স্বাধীনভাবে কাজ করতে পারি, আমাদের হিন্দু মুসলিম বৌদ্ধ খ্রিস্টান সবাই যেন স্বাধীনভাবে তাদের ধর্ম পালন করতে পারে। কোন বিদেশি রাষ্ট্রের প্ররোচনায় আমাদের রাজনীতি, আমাদের অর্থনীতি, আমাদের ধর্মনীতি যেন পরিচালিত না হয়। এই কথাটা আমি আবেদন করব, আপনারা চিন্তা করে, গভীর চিন্তা করে আপনারা দেখেন আমরা কি ঠিক পথে আছি কিনা। ধন্যবাদ।